ওয়েলকাম ব্যাক। আমরা আজকে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দীর্ঘ বেশ কয়েক মাস আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি, বিভিন্ন কারণ ছিল। আমরা আজকে একটি ভিডিও নিয়ে এসেছি কারণ আজকে সত্যিই একটি খুব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি। 2016 সালে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডিতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, যে নিয়োগ হয়েছিল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের, সেই সমস্ত নিয়োগকে বাতিল করা হয়েছে। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সররাব রাশিদি সেই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছেন। এখন সমগ্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করে তারা যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম যে নির্দেশ, সেই নির্দেশ হলো, ইতিমধ্যে আমরা বলেছি যে সমস্ত নিয়োগ বাতিল, অর্থাৎ সমস্ত অ্যাপয়েন্টমেন্টস যেগুলো ইস্যু করা হয়েছিল সবই বাতিল করা হলো। এবং তারপরে যে কথাগুলো আসছে সেটি হচ্ছে মোট কত সংখ্যক চাকরি প্রার্থীর চাকরি বাতিল হলো। সংখ্যাটা প্রায় 23,000-এর কিছু বেশি, 24,000-এর কিছু কম। দ্বিতীয়ত, একটি উল্লেখযোগ্য বিষয়, মেয়াদ উত্তীর্ণ প্যানেল। এই প্রসঙ্গে বলে রাখি, এই নিয়োগ সম্পর্কে অর্থাৎ 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া এসএসসি স্কুল সার্ভিস কমিশন চালিয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার উপর অনেকগুলো অভিযোগ ছিল দুর্নীতির, এবং সেই অভিযোগগুলো যে উঠেছিল তার অনেকগুলোই প্রমাণিত। এবং সেই সংক্রান্ত ব্যাপারে আজকে ডিভিশন বেঞ্চ সেই দুর্নীতিগুলোকে তুলে ধরে তারা তাদের নির্দেশ জানিয়েছেন। তারা জানিয়েছেন যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যে সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল তাদের চাকরি বাতিলের সাথে সাথে তাদেরকে তাদের সমস্ত বেতনের টাকা ফেরাতে হবে এবং বছরে 12% হারে সুদ দিতে হবে। সেই সঙ্গে যারা ফাঁকা খাতা জমা দিয়ে, ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকেও তাদের বেতনের টাকা ফেরাতে হবে এবং তাদেরও 12% হারে সুদ দিতে হবে। এবং সেই সঙ্গে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে সিবিআই যেমন তাদের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিল, সিবিআই এখনও তাদের তদন্ত প্রক্রিয়া সেইভাবে চালিয়ে যেতে পারবে। এবং এই যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ পেয়েছিলেন এবং ফাঁকা খাতা জমা দিয়ে নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে যে কাউকে সিবিআই প্রয়োজনে ডাকতে পারে, হেফাজতে নিতে পারে এবং জিজ্ঞাসাবাদ করতে পারে। তার পরের যে বিষয়টি আসছে সেটা হলো, এই যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো, সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া যারা যোগ্য হিসাবে চাকরি পেয়েছিলেন তাদের কি হবে। এক্ষেত্রে কোর্ট জানিয়েছে, বর্তমানে দেশের যে 2024 লোকসভার সাধারণ নির্বাচন চলছে, সেই সাধারণ নির্বাচনের যেদিন ফলাফল ঘোষণা হবে, অর্থাৎ 4 জুনের পরে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে নতুন করে। তখন এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই আবার অংশগ্রহণ করবেন, অর্থাৎ তাদের সকলের ওএমআর পুনরায় চেক করা হবে এবং সেই পুনরায় চেক করার জন্য একটি ওপেন টেন্ডারের মাধ্যমে একটা সংস্থাকে দিয়ে তাদের ওএমআর চেক করাতে হবে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, প্যানেল প্রস্তুত করতে হবে, এভালুয়েশন করতে হবে, সমস্ত কিছু এই এসএসসিকে চালাতে হবে। আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সুপার নিউমেরি পদ অর্থাৎ এসএন, অতিরিক্ত যে শূন্য পদ ক্যাবিনেটে তৈরি হয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ ক্যাবিনেটে যে তৈরি হয়েছিল অতিরিক্ত শূন্য পদ, সেক্ষেত্রে কোর্টের নির্দিষ্ট যে নির্দেশ, কোর্ট জানিয়েছে এই পদগুলো তৈরি করা হয়েছিল দুর্নীতিকে ঢাকতে। তাই এই পদগুলো যারা তৈরি করেছিলেন, এই পদগুলো তৈরিতে যারা যারা যুক্ত, মন্ত্রী হোক, আমলা হোক, বিধায়ক হোক, যারাই হোক না কেন, প্রত্যেককে যদি সিবিআই চায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং পরবর্তী 3 মাসের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে। এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, যারা যোগ্য তারা কি এই রায় মেনে নিতে বাধ্য?
কিংবা যারা নিজেদেরকে মনে করছেন যোগ্য, কিংবা যারা ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়ে কিংবা এই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন কিংবা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছিলেন, তারা কি এই রায় মেনে নিতে বাধ্য? না, তারা এই রায় এই মুহূর্তে মেনে নিতে বাধ্য নন। তারা যদি মনে করেন যে তাদের সঙ্গে সঠিক জাস্টিস হয়নি, তারা সঠিক বিচার পাননি, তাহলে তাদের জন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খোলা আছে। এবং ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এবং এসএসসি চেয়ারম্যানও আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তারাও সুপ্রিম কোর্টে যাচ্ছে। তবে এই প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই, সেটি হলো এই যে বেতন ফেরত দেওয়া, এই সুপারনিউমেরি পদ তৈরিতে যারা যুক্ত ছিল তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা, সিবিআই এতদিন যে সমস্ত তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তারা তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে দেখেছে যে এসএসসি ওএমআর যখন চেক করেছে তারা একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল, নাইসা। সেই নাইসা আবার আরেকটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল, যদিও সেই সংস্থার দ্বারা চেক করা ওএমআর এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, অর্থাৎ ওই সংস্থা যে ওএমআর চেক করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআইকে 3টে হার্ড ডিস্ক থেকে যে সমস্ত ওএমআর গুলো পাওয়া গেছে সেই ওএমআর গুলো সঠিক এবং ওই ওএমআর গুলো বৈধ, ফলে সেই ওএমআর গুলো ভালো করে আবার চেক করতে কাকে না এসএসসিকে, অর্থাৎ এসএসসি সেই ওএমআর গুলো ওয়েবসাইটে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে বাধ্য। স্কুল সার্ভিস কমিশন ওই 3টে হার্ড ডিস্ক থেকে পাওয়া সমস্ত ওএমআর গুলো আপলোড করবেন ওয়েবসাইটে, যাতে সমস্ত জনসাধারণ সকলে দেখতে পান। এই প্রসঙ্গে আরও একটি বিষয় এখানে প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে এই কোর্ট জানিয়েছে যে ওএমআর গুলো আপলোড করা হয়নি, যদি না হয়ে থাকে সেগুলো আপলোড করতে হবে, আর যদি ইতিমধ্যে সব কিছু আপলোডেড হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। তবে এখন এসএসসি কি বাধ্য এই রায় অনুযায়ী সমস্ত ওএমআর আপলোড করতে? না। এসএসসি যদি সুপ্রিম কোর্টে যায়, রাজ্য যদি সুপ্রিম কোর্টে যায় এবং যারা যোগ্য চাকরি প্রার্থী নিজেদেরকে মনে করছেন তারা যদি সুপ্রিম কোর্টে যায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো স্টে অর্ডার আসে, ইন্টারিম কোনো অর্ডার আসে, অর্থাৎ অন্তর্বর্তী কোনো আদেশ আসে, সেক্ষেত্রে হাইকোর্টের এই রায় তখন বলবৎ হবে না। আর সুপ্রিম কোর্টে যারা যাবেন তারা তাদের অবশ্যই চাকরি বাঁচাতে যাবেন, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। ইতিপূর্বে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, আজকে যে রায় হয়েছে সেই রায় ভালো না খারাপ, এই রায় কেমন হয়েছে সেই বিষয়ে আমরা এখনই পরিষ্কারভাবে বলতে পারছি না। তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। তবে এইটুকু আমরা বলতে পারি, এই যে রায় হয়েছে সেখানে যদি আরও একটু ভালো করে তদন্ত করা যেত, আরও যে অনিয়মগুলো ছিল সেই অনিয়মগুলো যদি প্রকাশিত করে যারা প্রকৃতভাবে দোষী, যারা প্রকৃতভাবে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, যারা দুর্নীতির হেড, যারা মূল দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করেছেন তারা এবং যারা দুর্নীতির অংশ ছিলেন সেই সকলকেই যদি শাস্তি দেওয়া হতো, এবং যারা দুর্নীতির অংশ ছিলেন না, যারা যোগ্যভাবে নিজের মেধার পরিচয় দিয়ে চাকরিটা পেয়েছিলেন, তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছিলেন, তাদের আজকে দুঃখের দিন, তাদের যদি চাকরিটা বহাল রাখা হতো তাহলে হয়তো আরও ভালো হতো। এখন আমরা বিচার বিভাগের উপর প্রশ্ন তুলছি না, আমরা আশা করছি, দেশের সমস্ত জনগণ আশা করে যে একজনও নিরপরাধ শাস্তি পাবেন না। এই প্রসঙ্গে বলে রাখি, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভারতীয় সংবিধানের 14 এবং 16 নং ধারা অনুযায়ী এই রায়দান করেছেন। তারা জানিয়েছেন 14 এবং 16 নং ধারা অনুযায়ী সমস্ত অ্যাপয়েন্টমেন্টস অবৈধ। আরও একটি বিষয় বলে রাখি, এখানে সবারই জানা আছে
কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের নির্দেশে, মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সুপারিশে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে রাজ্য সরকার মানবিকতার গ্রাউন্ডে চাকরি দিয়েছিলেন। আজকে কলকাতা হাইকোর্ট সেই চাকরি বহাল রেখেছেন। এবং আপনাদের সামনে আরও একটি বিষয় তুলে রাখি, সেটি হচ্ছে, আপনারা জানেন অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হয়েছিল। প্রথমে সেই চাকরি পায় ববিতা সরকার এবং পরবর্তীতে ববিতা সরকারও এলিজিবল প্রমাণিত হন এবং সেই চাকরি যায় অনামিকা সাহার কাছে। আজকে যেহেতু সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়েছে, তাই অনামিকা সাহার চাকরিটিও বাতিল হয়ে গেল। এই সার্বিক বিচার বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়া থেকে যারা যারা নিয়োগ পেয়েছিলেন, তিনি একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা হন, নবম দশমের শিক্ষক শিক্ষিকা হন, গ্রুপ সি গ্রুপ ডিতে যে অশিক্ষক কর্মচারী যেই হন না কেন, সকলের চাকরি বাতিল, প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্টস বাতিল। এখন তাহলে তাদের করণীয় কি? একটু আগেই বলেছি, তারা প্রকৃত বিচারের জন্য দেশের সর্বোচ্চ আদালতে যেতেই পারেন। ভাগ্যের বিষয়, দুঃখের বিষয়, আজকে যারা প্রকৃত যোগ্য তারাও এই কালিমা লিপ্ত হলেন। তাদেরকেও অনেকে দেখবেন আর বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে পারেন, হয়তো তাদের মান সম্মান নিয়ে বিভিন্ন রকম কুমন্তব্য আসতে পারে। ইতিমধ্যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের মিম, বিভিন্ন রকমের বাজে মন্তব্য ছুটে আসছে এই চাকরিহারাদের দিকে। এর আগে আমরা জানি 2023 সালের মে মাস, সেদিন 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল। তারা যদিও সুপ্রিম কোর্টের স্টে অর্ডারে এবং সেই মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এখন বিচারাধীন,